আচ্ছা, তাহলে এখানে একটু এটা আজকে শেষ করি, পরে আমি নোট দিয়ে দিব, এই প্রবলেম নাই। রিকোয়ারমেন্টস অফ আর্টিফিশিয়াল ইনকিউবেশন, তাই না? এটা পরে নোট দিয়ে দেবো আমি। কেয়ারলেস জোন আরো কয়েকজন জয়েন করবে না নাকি? স্যার আপনি শুরু করে দেন। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। আমি একটু ওই যে মানে পাওয়ার পয়েন্টটা একটু চেষ্টা করি, স্ক্রিন শেয়ারটা দিয়ে নিই পরে। এখন কি স্ক্রিন শেয়ার আসছে নাকি? জি স্যার। ওকে ওকে, তাহলে আমরা দেখো, আমরা বলছিলাম এই requirements of artificial insemination. There are 4 requirements. Of course, one of the important is the temperature. Most important requirements: temperature, humidity, turning, and ventilation. I to explain up to this slide last lecture. Temperature, required temperature is 99.5 to 100 Fahrenheit, and there are on the top air movement. There are 2 types of still air and forced draft incubator, forced air incubator. এই পর্যন্ত বলছিলাম, কেমন? এগুলি বোধহয় দরকার নাই। এই জায়গায় একটু লিখে রাখো, রিলেটিভ হিউমিডিটি should be 55 to 60% at setting. Relative humidity should be 55 to 60% at setting. Temperature বলেছি, টেম্পারেচার আগের ক্লাসে বলেছি 99.5 to 100 degree Fahrenheit, and standard relative humidity requirement is 55 to 60% at setting. এখন বাংলায় বলি, সেটা হলো যে কেউ একজন আমাকে মানে বলতে পারো কিনা, বলতে পারবা মনে হয়, সেটি হলো যে একটা ডিম, a chicken egg for example weighing about 50 gram, a chicken egg weighing about 50 gram. We set the egg in incubator, and after 21 days of incubation, just prior to hatching, again we take the egg weight, we measure the egg weight. What will be the egg weight on that particular day of 21? বাংলায় বলবো? প্রশ্ন বুঝতে পারছি স্যার। প্রশ্নটা বুঝেছো কিনা? বুঝতে পারছি স্যার আমরা। জি স্যার, বুঝতে। So can you answer, any of my students? 50 গ্রামের হবে? 50 না, আমি যেটা বলতে চাই যে তুমি ওজনটা বলতে ধারণা থাকতে হবে, সায়েন্স বুঝতে হবে। ডিমটা বসাইলাম 45 গ্রাম। 62 গ্রাম স্যার, 62 গ্রাম স্যার। এই ওয়েট ছিল 62 গ্রাম। না না না, ডিম যখন বসাইলাম সেই ডিমের ওজন হলো 50 গ্রাম। তারপরে 21 দিনের মাথায়, মুরগির ডিম 21 দিনের মাথায় ডিমটা ফুটবে, এই মুহূর্তে ফুটবে, ফুটে নাই এখন, ফুটার অবস্থা, ঠিক সেই মুহূর্তে ডিমের ওজনটা নিলাম। ওই ডিমের ওজন কত গ্রাম হবে সেটা হলো 45 গ্রাম স্যার। 45 নো 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 নো, জাস্ট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দি স্যার একটু বেশি হবে। amount of, listen to me please, let me explain first. You have to understand
the standard amount of water loss during incubation period. If you look at the slides, target achieving specific water loss 45 থেকে ক হবে? যদি 14% ধরো তাহলে 100-তে 14 গ্রাম ওয়াটার লস, 50 গ্রামে 7 গ্রাম। বুঝো নাই? জি স্যার। কত থাকবে ডিমের ওজন? স্যার হচ্ছে 43 গ্রাম। 43 গ্রাম, yes, 43 গ্রাম। স্যার এখানে So স্যার science is that standard water loss, percent of standard water loss is 12 to 14, ranges between 12 to 14। অর্থাৎ ডিম বসাইলে ডিমের মধ্যে থেকে 12 থেকে 14% ওয়াটার লস হবে, which is standard। প্লিজ বলো, প্রশ্ন বলো। স্যার এখানে তাহলে আমাদের এই যে মানে এখানে পানিটাই মেইন, পানিটাই তাহলে 100 গ্রামের ভিতরে 14 গ্রাম পানি থাকে, এরকমটাই সব ক্ষেত্রেই হবে? তোমার প্রশ্ন বুঝিনি স্যার মানে যদি আমাদের ডিমটার ওজন 100 গ্রাম হয় তাহলে এখানে পানির ওজন থাকবে 14 গ্রাম, নাকি এখানে পানিটা সবটুকু? না 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 তা না না তা না তা না তা না। তুমি যদি 100 গ্রামের একটা ডিম ইনকিউবেটরে বসাও, 21 দিন পর এই ডিমের ওজন যদি নাও, সেই ডিমের ওজন হবে 86 গ্রাম। অর্থাৎ 14 ml পানি এখান থেকে লস হবে। এটা কি স্যার হাই টেম্পারেচারের জন্য? সে ব্যাখ্যা পরে, আগে তুমি এইটুকু মানে বোঝার চেষ্টা করো, মানে কিভাবে লস করবে, মেকানিজম, সেটা পরে, সেটা আমি বলি। আমি জাস্ট এই সায়েন্সটা বলার চেষ্টা করেছি। সেটা হলো যে ইনকিউবেশন পিরিয়ডে 12 থেকে 14% ওয়াটার লস। 50 গ্রাম যদি ডিম বসাও তাহলে 14% হিসাব করলে 7 গ্রাম পানি লস হবে। সুতরাং ফুটানোর আগ মুহূর্তে ডিমের ওজন হলো 43 গ্রাম। একটু কি ক্লিয়ার কি না, বুঝতে পারছো কিনা? Alright. Mechanism of water loss or the reason of water loss, that will be discussed later in different times. Up to here we understand that the water loss of incubation is 12 to 14% standard. Come on. এক্সেল লস দিয়ে চিন্তা করছিলাম স্যার, এই জন্য স্যার বুঝতে পারছি। কি যা চিন্তা করছো স্যার? এক্সেলটা তো স্যার চলে যাবে, এই জন্য যে ওজন কমে যাবে এটা না, আমি ভাবছিলাম। ওই জায়গায় না আমি ওই জায়গার মধ্যে নাই। ওটার আগের সময় স্যার বলছিল তো, ঠিক জি ফোটার স্যার। আগের আগ মুহূর্তে। জি স্যার, আমি বলছি ওটা তো ভিন্ন, ওটা তো ডিম ফোটার পরে, বাচ্চা ফোটার পরে। এটা বলছি বাচ্চা ফোটার আগের মুহূর্তে। অর্থাৎ ডিম যদি ইনকিউবেটরে মেশিনে বসাও তাহলে প্রতিক্ষণ প্রতি মুহূর্ত ডিম থেকে পানি লস হয়, প্রতিক্ষণই ডিমের থেকে পানি লস হয় একটু একটু। জি স্যার, বুঝতে লস হইতে হইতে যদি 100 গ্রামের ডিম বসাও তাহলে 14 ml পানি বের হয়ে যাবে 21 দিনে মুরগির ডিম হলে। Am I clear? এটা যদি ন্যাচারাল যদি হ্যাচিং হয়, মুরগি যখন তার হ্যাচ করে দেশি মুরগি, এটার ক্ষেত্রে এরকম সেম থাকবে? বলো, আবার বলো। ন্যাচারাল হ্যাচিং যখন, এই যে চিকেন যখন ন্যাচারাল হ্যাচিং করবে, এটা তো আমাদের ইনকিউবেটরের ক্ষেত্রে, যখন আমাদের ন্যাচারাল হ্যাচিং হয় মুরগির ক্ষেত্রে, তখনও কি সেম 12 থেকে 14% তখনও ওয়াটার লস হবে। তবে তোমাকে মনে রাখতে হবে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি, সেটা হলো যে মেশিনের মধ্যে আমি টেম্পারেচার, হিউমিডিটি, এয়ার মুভমেন্ট
এভরিথিং কন্ট্রোলড। সুতরাং সেখানের ওয়াটার লসটা একদম স্পেসিফিক, ওয়াটার লস একদম স্ট্যান্ডার্ড। বাট যখন আমি এটা ন্যাচারাল ইনকিউবেশনে যাব, তখন কিন্তু তোমার টেম্পারেচার কন্ট্রোল নাই, হিউমিডিটি কন্ট্রোল নাই, এয়ার মুভমেন্ট কন্ট্রোল নাই। সুতরাং এটা যদি তোমার এমন হয় যে বর্ষাকালে তোমার হচ্ছে মানে 80%, 85% হিউমিডিটি, তখন এক ধরনের ওয়াটার লস হবে। তুমি যদি ড্রাই সিজনে ডিম বসাও, তখন এক ধরনের ওয়াটার লস হবে। ওয়াটার লস ইজ এ কি বলবো যে এটা কমন ফেনোমেনা। বাট এটা ন্যাচারাল যখন আমি পেটের নিচে দিব, তখন ওই 12 থেকে 14% একদম ঘড়ি ধরে ধরে মানে মেপে মেপে ওইভাবে ওয়াটার লস হবে। ওয়াটার লস উইল বি দেয়ার even after natural incubation. Am I clear? জি স্যার। Okay. Okay. এগুলি দেখি তোমরা এখানে আসলে এই জিনিসগুলি পরে পড়াবো নি। ছবি ছবি দিলা চাষ হতো, এই জিনিসটা একটু ছবি দিয়ে বোঝাইতে হবে তোমাদেরকে। Then turning. What is the importance of turning? স্যার মানে এখানে Why? সমপরিমাণ সব জায়গায় সমপরিমাণ So that yes, so that the temperature can distribute uniformly. Temperature can distribute uniformly to each and every corner of the incubators. অর্থাৎ ইনকিউবেটরের সব জায়গায় যাতে সুন্দরভাবে টেম্পারেচারটা সুন্দরভাবে পৌঁছে, এই জন্য টার্নিং প্রয়োজন। না হলে ডিমের এক অংশে টেম্পারেচার বেশি হবে আর এক অংশ কম হবে। Eggs must be turned at least twice in every 24 hours. কেমন? 24 ঘন্টায় মিনিমাম 5 বার। But in modern hatchery, turning performed in every hour, interval of every hour. So generally, the general recommendation of turning is 5 to 6 times in every 24 hours. But modern sophisticated hatchery or incubator, turning performed in every hours interval, প্রতি ঘন্টায় ঘন্টায়। কেমন? Am I clear? বুঝাইতে পারলাম কিনা, বুঝতে পারলাম কিনা? জি স্যার, যেটা বুঝিয়েছেন যে আপনি যে মডার্ন হ্যাচারিতে ওইখানে টার্নিংটা প্রতি ঘন্টায় ঘন্টায় করা। টার্নিং দেখো নিচে আছে, টার্নিং ক্যান বি ডান অটোমেটিক্যালি অর ম্যানুয়ালি। অর্থাৎ আধুনিক ইনকিউবেটরে এটা সেন্সর থাকে, সেই সেন্সর দিয়ে অটোমেটিক্যালি 1 ঘন্টা পর পর যেভাবে আমি সেট করব, 1 ঘন্টা পরে সেট করতে পারি, 2 ঘন্টা পরে সেট করতে পারি, যেভাবে সেট করব সেইভাবে অটোমেটিক্যালি টার্নিংটা হবে 1 ঘন্টা পর পর। কিন্তু আগের আমলের কিছু ইনকিউবেটর সেখানে অটো টার্নিং হয় না, সেখানে হাত দিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা পরে 3 ঘন্টা পরে পরে ইনকিউবেটর খুলে হাত দিয়ে ওই মানে এগ ট্রে যেটা সেটার যেটা হাত দিয়ে তোমার এই কাত ওই কাত করে ঘোরাতে হয়। ওকে, then ventilation is so important because the developing embryo needs fresh air inside the egg. The developing embryo needs
fresh air, oxygen, and on the other hand, the embryo discharge some carbon dioxide. অর্থাৎ ডিমের ভেতরে যখন এমব্রিও during the development of embryo, gaseous exchange is very common phenomena of the embryo. কিভাবে gaseous exchangeটা হয় একজন এয়ার স্যাক দিয়ে air sac is the storehouse of oxygen. Air sac is the storehouse of oxygen. Okay, so the embryo collect oxygen from the air sac during its development, and side by side they remove carbon dioxide. কোথায় যায় কার্বন ডাইঅক্সাইড? থ্রু এক্সেল এনভায়রনমেন্টে চলে আসে। কিভাবে যায়? স্যার বিভিন্ন পোর আছে এক্সেল এর ভিতরে, হ্যাঁ, এক্সেল পোর আছে, পোর দিয়ে এগুলি বের হয়ে যায়। So ventilation is so important and crucial for the developing embryo. তোমরা এখানে আসলে এই বিষয়টা আমি একটু ছবি দিয়া ইয়েতে ছবি দিয়ে একটু পড়াবো, কেমন? আমার মনে হয় যে এ পর্যন্ত সংক্ষেপে রাখি। আর্টিফিশিয়াল ইনকিউবেশন, if I summarize the requirement of artificial incubation, temperature is important. Most important requirements is the temperature, which is required 99.5 to 100 degree Fahrenheit at setting. আচ্ছা, সেটিং এ আমি 99.5 থেকে 100 ডিগ্রি ফারেনহাইট দিলাম। সেটিং এ কতদিন? How long? 3 days. 3 days. 18 days. In case of 18 chicken, days for 18 days for chicken eggs. So during the setting period, as I explained many times, the setting temperature is 99.5 to 100 degree Fahrenheit, and the setting period humidity is 60 to 65% relative humidity. What will be the temperature and humidity in case of hatching period? স্যার হ্যাচিং পিরিয়ডে হিউমিডিটিটা বেশি থাকবে এবং টেম্পারেচারটা কম থাকবে সেটিং মানে সেটিং পিরিয়ডের থেকে। টেম্পারেচারটা একটু কম থাকবে, হিউমিডিটি একটু বেশি থাকবে। এই শব্দটা একটু লিখে নাও একটা সেন্টেন্সে লিখো, ডিউরিং দি হ্যাচিং পিরিয়ড, ব্র্যাকেটে লিখো, last 3 days of incubation. During the hatching period, within bracket, last 3 days of incubation, bracket close, the temperature will be little bit lower, maybe 1 degree Fahrenheit or something like that. Temperature will be little bit lower, and relative humidity will be higher. Than the
setting condition. I repeat again. During the hatching period, within bracket last 3 days of incubation, the temperature will be little bit lower, maybe 1 degree Fahrenheit, and humidity will be higher than the setting condition. Okay. Is it okay? জি স্যার জি স্যার জি স্যার। Okay. Then can you explain? I'm sure some of my students can explain very simple thing. What will be the consequences if the temperature is higher and relative humidity is lower at hatching period? Actually will be চিক high. বের হয়ে আসতে পারবে না একজন বলো, বাংলায় বলো। স্যার Sir, চিক actually শেল will থেকে be বের হতে পারবে না এক্সেলটা কেন? স্যার শিখতে হবে না, এক্সেলটা নরম হবে না, এই কারণে স্যার পিক করতে পারবে না, মুরগির বাচ্চাটা পিক করতে পারবে না, পিকিং করতে পারবে না। Anymore. এক্সেল স্যার শক্ত হবে, Anymore. আর এই কারণে স্যার হ্যাঁ। বাচ্চা বের মানে Okay, বাচ্চাটা okay, মানে স্যার ডিম okay. থেকে বের হতে পারবে না। Okay, I understand your answer, but any more explanation from other students? Any more explanation from other students? অন্য কেউ? বলো, কি ঘটবে যদি হ্যাচিং পিরিয়ডে যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার দেওয়া আছে তার থেকে বেশি টেম্পারেচার দিলাম 2 ডিগ্রি ফারেনহাইট, এবং যে স্ট্যান্ডার্ড হিউমিডিটি বলা আছে ধরো 70% হিউমিডিটি, তার থেকে হিউমিডিটি কমে গেল, টেম্পারেচার বেড়ে গেল, হিউমিডিটি কমে গেল, হোয়াট উইল বি দি কনসিকুয়েন্সেস? কি ঘটবে? সেলটা শক্ত হবে, তো একই কথা বলতে সায়েন্টিফিক্যালি একটু ব্যাখ্যা দিয়ে যদি কেউ বলতে পারো। Foreign students, please, if you understand my question. আমি বলবো? জি স্যার আপনি বলুন। স্যার আমি বলবো? আচ্ছা শোনো, তাহলে মনোযোগ শোনো। যদি ডিমের ভিতরে টেম্পারেচার যায় এবং হিউমিডিটি কমে যায়, তাহলে ডিমের ভেতরে ড্রাই হয়ে যাবে। ডিমের ভেতরে যদি টেম্পারেচার বেড়ে যায় এবং হিউমিডিটি কমে যায়, তাহলে ওভারঅল ডিমের ভিতরের কন্ডিশনটা ড্রাই হবে। যদি ড্রাই হয়, কন্ডিশনটা ড্রাই হয়, সেই ক্ষেত্রে যদি কন্ডিশনটা ড্রাই হয়, সেই ক্ষেত্রে বাচ্চার যে পালক ডিমের খোসার সাথে আঠার মতো লেগে যাবে এবং বাচ্চা আর ডিমের মধ্যে নড়াচড়া করতে পারবে না এবং বাচ্চা পিপিং করতে পারবে না। দেখা যাবে যে ম্যাচিউর বাচ্চা ডিম ফুটে বের হবে, সেই বাচ্চাটি ডিমের মধ্যে আঠার মতো খোসার সাথে লেগে
মারা গেল। শুনেছো কখনো? স্যার এরকমটা হয় স্যার, আপনি কি বলেন বাচ্চা পিপিং করতে পারবে না নাকি? পিপিং ওই বাচ্চা খোলস ফাটানো। হ্যাঁ হ্যাঁ, পিপিং পিপিং মানে ঠুকরায়া যে খোসা ভাঙবে, কারণ সে তো মুভ করতে পারতেছে না, সে যে ঠোঁটটা এই খোসার কাছে নিয়ে ভাঙবে তার তো মুভমেন্ট নাই, তার তো শরীর একদম আঠা দিয়ে যেরকম মানে স্পাইডারম্যানের মতো আঠা দিয়ে একদম খোসার সাথে একদম আটকানো, ভিতরে ড্রাই হয়ে গেছে, ভিতরে যে সমস্ত লিকুইড ছিল সেগুলি ড্রাই হয়ে গেছে, হয়ে একদম গ্লুর মতো হয়ে গেছে, হয়ে পালক টালক সব খোসার সাথে লেগে আঠার মতো লেগে গেছে, বাচ্চা মুভ করতে পারতেছে না, সে বাচ্চাটা ডিমের মধ্যে এইভাবে মারা যাবে। বুঝেছ? হম, জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। আগে শুনো না? বাড়াই দেওয়া হয় জানতাম, কিন্তু এটা যদি উল্টা করা হয় তো হুম। হ্যাঁ বলো। এই যে বাচ্চা মারা গেল, কেমন, এই যে খোসার মধ্যে মানে একদম ম্যাচিউর বাচ্চা, very much mature, just about to hatch, but they could not hatch out because of the temperature and humidity. Because of the high temperature and lower humidity in hatching period. এইভাবে যদি বাচ্চা মারা যায় তাকে বলে ডেড ইন, কি বলো, শুনো না আগে, ডেড ইন শেল, দেখতে পাচ্ছ? Yes, sir. So such kind of mortality, in embryonic mortality inside the egg, is called dead in shell. This term is dead in shell. So it is a kind of mortality which is observed at the later stage of incubation during the hatching period, and it happened because of higher temperature and lower humidity at the hatching time. আমি একটা ছবি আঁকাইতে পারলে বেটার হইতো, তাই না? আমি একটা ছবি এখানে দিয়ে আঁকাইতে পারলে একটু বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে। একটু বুঝতে একটু ঝামেলা হইলো না? স্যার আমরা জিনিসটা বুঝতে পেরেছি যে জুমের হোয়াইট বোর্ড আছে স্যার, ওইখানে যদি আমি এত এক্সপার্ট না। হোয়াইট বোর্ড আছে না? হোয়াইট বোর্ডে গিয়ে এটা করা যায় নাকি? গুগলে তো যেতে পারতেছি না। তখন স্যার মাউসটা পেন হিসেবে ইউজ করতে হয়। করা যায় এইভাবে, হ্যাঁ। বিডি রেঞ্জ না? এই ক্লাস থেকে বেরিয়ে গেলাম নাকি? তোমরা শুনতে পাচ্ছ? না স্যার, স্লাইড দেখা যাচ্ছে। ও, ক্লাসে আসি তো না? একটু দাও, আমি একটা বের করে নিয়ে আসি। কপি।
একটু আমরা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা, এখন কি দেখতে পাচ্ছ না মোটামুটি সবাই? জি স্যার। আচ্ছা, এটা এই যে কালো যে অংশটা আছে না, কালো বর্ডারটা, জি এইটা স্যার। ধরো ইনকিউবেটর, এইটা ধরো ইনকিউবেটর। ইনকিউবেটরের মধ্যে অসংখ্য ডিম আছে, আমি একটা ডিম কল্পনা করি। এখন ইনকিউবেটরের ভিতরে ধরো টেম্পারেচার এবং হিউমিডিটি। হিউমিডিটি মানে ধরো বাষ্প, জলীয় বাষ্প বা ওয়াটার। তো ইনকিউবেটরের ভেতরে টেম্পারেচার খুব বেশি। কেমন? হ্যাঁ, বুঝতে পারছো? এই ইনকিউবেটরের ভিতরে টেম্পারেচার বেশি এবং হিউমিডিটি কম। ডিমের ভিতরে উল্টা, টেম্পারেচার কম, হিউমিডিটি, টেম্পারেচার বেশি, হিউমিডিটি কম। আমি আবার বলবো, কথা শুনতেছ না নাকি? জি স্যার, বুঝতে পেরেছি যে এর ভিতরে টেম্পারেচার বেশি, হিউমিডিটি কম। এই না না, ধরো এই, আচ্ছা টেম্পারেচার একটাই ধরো, হিউমিডিটি ধরো। এইখানে হিউমিডিটি যা দরকার, ধরো দরকার হলো তোমার 70%, কিন্তু হিউমিডিটি এখানে আছে 60%। তখন যেহেতু ডিমের মধ্যে পানি আছে, জলীয় বাষ্প, তখন ডিমের মধ্যে থেকে পানি বের হয়ে চলে আসবে ইনকিউবেটরে। একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন থাকবে না। যখন ইনকিউবেটরের হিউমিডিটি কম হবে, তখন ডিমের ভিতরে যেহেতু পানি বেশি, হিউমিডিটি বেশি, তখন ডিমের ভিতর থেকে পানি বাইরে বের হবে। যখন বের হবে পানি, তখন ডিমের ভিতরে ড্রাই হবে এবং এমব্রিওটা খোসার সাথে লেগে যাবে, লেগে মারা যাবে, যেটাকে আমি ডেড ইন সেল বলছি। ক্লিয়ার কি? নাহলে আবার বলো একজন কেউ কোথায় ক্লিয়ার না। জি স্যার, ক্লিয়ার। হ্যাঁ বলো, ক্লিয়ার হলে কি বুঝলে বলো। যেই ময়েশ্চারটা মানে জলীয় বাষ্পটা দরকার স্যার, ওইটা যদি এনভায়রনমেন্ট না থাকে স্যার, ডিমের ভিতর থেকে বাইরে যদি ইনকিউবেটরের মধ্যে যদি ময়েশ্চারটা খুবই কম হয়, তাহলে ডিমের ভিতরে ময়েশ্চার বের হয়ে আসবে না? জি স্যার। বের হয়ে আসবে তো, কারণ খোসার মধ্যে পোর আছে আর মেমব্রেনটা সেমি পারমিয়েবল। স্যার ব্যাপন প্রক্রিয়ায় অসমোসিস অসমোসিস করে, যেহেতু বাইরে জলীয় বাষ্প কম, ডিমের ভিতরে বেশি, সুতরাং ডিমের ভিতর থেকে পানি বের হবে। বের হয়ে গেলে ডিমের ভিতরটা ড্রাই হবে। ড্রাই হলে সেখানে বাচ্চা লেগে মারা যাবে। এটাকে আমরা ডেড ইন সেল বলছি। এখন কে বুঝতে পারেন নাই বলো? ইজ ইট ক্লিয়ার টু ইউ? জি স্যার, বুঝতে পেরেছি। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। ওকে, ভেরি গুড। তাহলে আমি এটা এই ক্লাসটা আমি একটু এখানে তোমরা আসার পরে এটা আরেকটু আমি ব্ল্যাক বোর্ডে শেখাবো। এখন নতুন একটা চ্যাপ্টার লিখে ক্লাসটা শেষ করি। নতুন একটা টাইটেল লিখো, ন্যাচারাল ইনকিউবেশন বাই ব্রুডি হেন। আর্টিফিশিয়াল ইনকিউবেশন শিখলাম, নেক্সট ইজ ন্যাচারাল ইনকিউবেশন বাই ব্রুডি হেন। ব্রুডি হেন সম্পর্কে আগে বলেছিলাম, ব্রুডিনেস সম্পর্কে বলেছিলাম, বলি নাই? তো ওইভাবে বলা হয়নি, তবে ব্রুড হেন মানে তো আমরা জানি যেটা, যে হেনটা আর কি ডিমে তা দেওয়ার জন্য বসেছে ওটাই, অথবা ওইটা আর কি ব্রুডিং এর জন্য উপযুক্ত হয়েছে
গ্রামের ভাষায় তোমাদের ক্লাসে পড়াই নাই না, ব্রুডিনেস ইজ গুড অর ব্যাড? ব্রুডিনেস এটা তো স্যার গুড। Or bad? Bad, sir. Someone is saying good, someone is saying bad. স্যার লেইং Then which one is correct? লেইং হেনের ক্ষেত্রে তো কমার্শিয়াল ক্ষেত্রে ব্যাড। Because for commercial layer it is bad because এগ লে করতে দেরি করে। এটা হলো বলবা যে মানে ব্রুডিনেস is antagonist to egg production. The correct broodiness is has a character of laying hen. You please write down. Broodiness is has a character of laying hen. Broodiness is has a character of laying hen, which is antagonist to egg production. Which is antagonist to egg production. What do you understand by this statement? What do you understand স্যার by this মানে statement? ব্রুডিনেস আসলে ব্রুডিন তখন আর কি ওরা ডিম পারবে না, এটা আসলে তাহলে ডিম প্রোডাকশনটা তখন হবে না, যেটা বিপরীত। মানে ডিম প্রোডাকশনের সাথে ব্রুডিনেসের একটা অপোজিট সম্পর্ক। যদি ব্রুডিনেস থাকে তাহলে ডিম পারবে না তা না, ডিম প্রোডাকশনটা ক্ষতিগ্রস্ত হবে, ডিম কম পারবে। Then you please tell me now whether the broodiness is good or bad. স্যার এই সাপেক্ষে তো আসলে আমাদের এটা ব্যাড হচ্ছে, কিন্তু আবার দেখা যাবে কি যে আমরা যখন অল্প কিছু পরিমাণ দেশি মুরগি আমাদের ওইরকম ভাবে কমার্শিয়ালি না, তখন তো আমাদের এখানে ব্রুডি হেন না হলে তো আমরা ওই ডিমগুলো তো আসলে আমরা হ্যাচিং You are Nazmul Huda, you are absolutely correct. You are more than 100% correct. The broodiness character is good or bad. Before saying good or bad, we have to explain the situation. We have to explain the type of birds. If it is commercial laying hen, commercial layer birds, then broodiness is certainly bad because it antagonist to egg production. But on the contrary, in indigenous chicken, broodiness is very, very essential because you cannot hatch the eggs without broody hen. Particularly, as Nazmul said, particularly for small number of eggs, you have only 10 eggs, 12 eggs, 15 eggs for hatching. Then what to do? You cannot use artificial incubator machine. Harun যাবি নাকি এখন? ওকে, তাহলে আমি শেষ করতেছি। So, broodiness, whether broodiness is bad or good, before giving your verdict, you have to clearly mention it depends on the situation, depends on the type of birds. For commercial layer, certainly it is bad because it is antagonist to egg production. On the other hand, for indigenous chicken, certainly broodiness is so important. Without broody hen, we cannot hatch the small number of eggs. Okay. Then what is broodiness? ব্রুডিনেস এটা What is broodiness? স্যার এখানে What is broodiness? একটা চিকেন যখন ডিম পাড়ে, ডিম পাড়ার ইমিডিয়েট হুম। পরে সে আর কি ডিমে তা দেওয়ার উপযুক্ত হয়, এটাই হলো ব্রুডিনেস। বাংলাতে তো এমনটাই বুঝি। স্যার দুইটা ক্লাসের না, মধ্যবর্তী সময় আর কি, দুইটা ক্লাসের মধ্যবর্তী সময়। আর একটু ক্লিয়ার করে বল, খুব একটা ক্লিয়ার হয় না। What is broodiness? Broodiness is the period between two class of egg. Not like that.
not like that. Broodiness is not a period. Any more explanation, any more opinion from the students? Broodiness is not a period. ডিম দেওয়ার পর কিছুদিন স্যার রেস্টে থাকে। স্যার ব্রুডিনেস হচ্ছে একটা মানে বিহেভিয়ার স্যার যেটা Yes, very good Mizan, very good. Broodiness is a behavior. Broodiness is a kind of characteristics of laying hen, a behavioral characteristic of laying hen. Then by which এই সময় স্যার ডিম পাড়া স্টপ করবে এন্ড সে ডিম তা দেওয়ার জন্য প্রস্তুত হবে। তাহলে বাংলায় বললে এটি ব্রুডিনেস একটি বিশেষ বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য ডিম পাড়া মুরগির, মাতৃসুলভ চারিত্রিক বৈশিষ্ট্য, ভালো হয় মাতৃসুলভ চারিত্রিক বৈশিষ্ট্য ডিম পাড়া মুরগি, যেটি তার ভিতরে থাকে বা যার কারণে সে ডিমে তা দেয় এবং ডিম থেকে বাচ্চা ফোটায় এবং বাচ্চা ফোটানোর পর বাচ্চার যত্নও নেয়। তাহলে আবারও বলছি বাংলায়, লেটার আই উইল এক্সপ্লেইন ইন ইংলিশ। ব্রুডিনেস ইজ, না বাংলায় বলি, ব্রুডিনেস মুরগির একটি বিশেষ মাতৃসুলভ বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য তার ভিতরে থাকার কারণে সে ডিমে তা দেয়, ডিম থেকে বাচ্চা ফোটায় এবং বাচ্চা ফোটার পর সে বাচ্চার যত্নও সে নেয়। So for the foreign students, I will try to explain this broodiness in English. Broodiness is has a maternal characters of laying hens. Broodiness is has a maternal character of laying hens, by which যার মাধ্যমে the hens incubate the eggs, hatch the chicks, and take care of the newborn of their early age. ঠিক আছে? তাহলে আমি এখানে শেষ করি। নেক্সট ক্লাসটায় আমরা একটু ন্যাচারাল ইনকিউবেশন সম্পর্কে পড়ব, কেমন? জি প্রশ্ন? মার্জিয়া স্বর্ণালী কি নাম? প্রশ্ন থাকলে বলো। মার্জিয়া প্রশ্ন থাকলে বলো। না স্যার, প্রশ্ন নাই? আচ্ছা, তোমাদের আসার তো দিনক্ষণ ঠিক আছে তো, না? জি স্যার, প্রসেসিং চলতেছে স্যার। স্যার আমাদের থাকার ব্যবস্থা এই দুইটা শীট দিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ, শীট দিব, শীট আমি শীট দিয়ে দেবো, এগুলো সমস্যা নাই। কিন্তু তোমাদের এখানে থাকার অ্যারেঞ্জমেন্ট সব ঠিক হয়েছে কিনা? মহসিন নেই, মহসিন জনি দুবাই নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে অসুবিধা নাই। তাহলে আমি ক্লাসটা শেষ করি, কেমন? জি স্যার। স্যার আমাদের নেক্সট ক্লাস কবে নেবেন? কালকে নেই একটা ক্লাস, টানা 2-3টা ক্লাস নিতে হবে তোমরা আসার আগে। কালকে একটা ক্লাস নিয়ে পরে গ্যাপ দিব, তারপরে শুক্রবারে ক্লাস নিব। কালকে ন্যাচারাল এক্সাম কি লাস্ট ক্লাস পর্যন্ত জানিবেন? ওই পর্যন্ত না, এইগুলির মধ্যেই হবে। এক্সাম নিয়ে চিন্তা করো, আগে শেখার চেষ্টা করো। তো কালকে একটা ক্লাস নিব, হ্যাঁ, ন্যাচারাল ইনকিউবেশনটা কালকে পড়াবো। তো থ্যাংক ইউ, হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার। গুড নাইট টু অল।